দর্শক স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ডানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজিকুজ্জামান রতন এবং আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আজকে আমরা আলোচনা করতে চাই যে রাজনীতিতে নতুন যে মেরুকরণগুলো হচ্ছে, বিশেষ করে আজকে একটি নতুন জোটের আত্মপ্রকাশ হলো। তিনটি জোট থাকার পরেও এবং সামনে আরেকটি জোট আসছে আমরা যতটুকু জানি, সেই বিষয় নিয়ে আমরা মূলত কথা বলবো। তা আমি শুরুতেই আসতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে। আজকে আপনারা একটি নতুন রাজনৈতিক জোটের জন্ম দিয়েছেন। আজকে সকালবেলা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি 58টি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি নতুন জোটের ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে এই জোটে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা হবে না। তিনি বলছেন 14 দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এই কথাগুলো বলছেন। মূলত জাতীয় ইসলামী মহাজোটের 34টি ইসলামী দল এবং বাংলাদেশ জাতীয় জোটের 22টি দল, এই দলগুলোর পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আপনাদের জাতীয় পার্টি মিলে আপনারা এই জোটটা করেছেন। এখন আপনারা একদিকে বলছেন স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না, আবার আপনাদের জোটে যেই 34টি ইসলামিক দল আছে এবং তার বাইরে 22টি বাকি যেই দলের জাতীয় জোটের পার্টিগুলো আছে, সেখানেও ধরেন ইসলামী ডেমোক্রেটিক পার্টি, সচেতন হিন্দু পার্টি, সচেতন হিন্দু পার্টির পাশাপাশি আছে জাতীয় হিন্দু লীগ, এই ধরনের সাম্প্রদায়িক দলগুলো কিন্তু আছে। তাই সবকিছু মিলে আপনাদের এই যে নতুন জোটটা করলেন, এটা কেন? এই যে আমরা হেফাজতের কথাবার্তা শুনছি বা নানান ধরনের যে আলোচনাগুলো এখন চলছে, সেই জায়গায় সাম্প্রদায়িক শক্তিকেই মূলত সাথে নিয়ে আপনারা জোট করছেন। এই জোট নিয়ে আপনারা আসলে কতটা আশাবাদী আগামী নির্বাচন? একটা তো যে রাজনীতিতে জোট হবে, এটা খুব স্বাভাবিক। আর এখানে আমি যে ম্যানিফেস্টোটা আজকে দেখেছি, জোটের যে রূপরেখা, সেখানে কিন্তু সুস্পষ্ট একটা বলা আছে ইসলামিক মূল্যবোধ এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা, এই দুইয়ের ভিত্তিতে জোট চলবে। আমার যতটুকু মনে পড়ে ইসলামিক কোনো জোট এর আগে দুটোর সমন্বয় ওপেনলি এভাবে করেনি, যতটুকু আমি দেখেছি। এবং এই দুটির সমন্বয় যদি থাকে, তাহলে আমরা যাদেরকে মৌলবাদী বলে গালি দেই সুশীল সমাজ, তারা কিন্তু আসলে আর আমরা যে অর্থে মৌলবাদী বলি সেই অর্থে কিন্তু আর মৌলবাদী থাকছে না, কারণ তারা স্বাধীনতা প্রগতিশীল চিন্তা চেতনার সাথে মিশে যাচ্ছে। মেইন স্ট্রিমিং হচ্ছে। মেইন স্ট্রিমিংটা যে রাজনীতির একটা মূল গতিধারা, অবশ্যই মেইন স্ট্রিমিং করতে হবে। সেটা বামপন্থীরা উগ্র বামপন্থী হোক, উগ্র ডানপন্থী হোক, যেই হোক, মেইন স্ট্রিম মূলধারার ভোটের রাজনীতিতে আসতে হবে। এটি ডেমোক্রেসি। তো সেখানে জাতীয় পার্টি একটা বিগ প্ল্যাটফর্ম ওপেন করেছে, যেখানে সবাই অনেকে এসেছে। এখন এদের কত ভোট আছে, কি ভোট আছে, সেগুলো নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু আমার যেটি মেইন আমি বলবো আশাব্যঞ্জক জিনিস যেটি, যে এটি একটা বিচ্ছিন্ন অনেকগুলো গ্রুপ ছিল যারা রাজনীতি করতে চেত, যাদের রাজনীতিতে প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল, এই প্ল্যাটফর্মটা জাতীয় পার্টি ওপেন করেছে। এবং যার কিছু ভোট আছে, ডেফিনেটলি ভোটের রাজনীতিতে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একই সাথে এই জিনিসটার সাথে আরো অনেক সুদূর প্রসারী যদি আপনি দেখেন, যে এরা একটা ভাসমান ছিল, অনেকগুলো লোকই কিন্তু আপনি চাইলেও আওয়ামী লীগ করতে পারবে না, অনেক লোক চাইলেও বিএনপি করতে পারবে না, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, আমি আপনার সাথে একটা বিষয় একমত, যেটা আমি খুব ক্ষুদ্র রাজনীতিবিদ হয়েও 3-4-5 বছর আগেই বলেছিলাম, যে আওয়ামী লীগের অতি আগ্রাসী রাজনীতির কারণে খুব দ্রুত বাংলাদেশে ইসলামিক দলগুলোর গুরুত্ব অনেক বেশি পাবে। এবং আপনি দেখেন, অবশ্যই বিএনপির সাথে জামাত আছে, আরো অনেক দল আছে, আওয়ামী লীগের মতো দল হেফাজতের সাথে বসেছে এবং আনকন্ডিশনালি তাদের কারিকুলাম কমপ্লিটলি মেনে নিয়েছে। এবং আমি হেফাজতের বা মুফতিদেরকে অনেক সম্মান করি, তারা অনেক জ্ঞানী এবং আক্ষরিক অর্থে মুফতিরা জ্ঞান চর্চা করে। কিন্তু আওয়ামী লীগের মতো অনেকটা প্রগতিশীল দাবি করা দল কোনো প্রকার শর্ত ছাড়াই তাদের কারিকুলামটা অ্যাকসেপ্ট করে নিবে, এটাও কিন্তু রাজনৈতিক বাস্তবতা। কারণ আপনি ইংলিশ মিডিয়াম স্কুল করতে গেলে আপনাকে বাংলাদেশ স্টাডিজ পড়তে হবে। আপনি বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম স্টার্ট করলেও সেখানে বাংলাদেশ স্টাডিজ, বেসিক ইংলিশ, যে কিছু গভর্নমেন্ট ইম্পোজিশন আছে, সম্পূর্ণ কোনো প্রকার ইম্পোজিশন ছাড়া দহবন্ধ অ্যাজ ইট ইজ কারিকুলামটা গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা ঘোষণা দিয়েছে। আমি যেটা বলছিলাম, যে যেহেতু আওয়ামী লীগ একটা শক্তিশালী কর্মীভিত্তিক দল, ভোটের থেকে তাদের কর্মীর সংখ্যাটা তুলনামূলক বেশি এবং কর্মী নির্ভর দল, বর্তমানে প্রশাসন এবং কর্মী নির্ভর দল, এদের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে একমাত্র মাদ্রাসা ভিত্তিক রেজিমেন্টাল যে দলগুলো তাদেরই আছে। একটা সময় বামপন্থী, তাদেরকে উৎসাহিত করছে না, আমরা তাদেরকে উৎসাহিত করছি না, তাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছি। অবশ্যই শক্তিশালী যারা, তাদেরকে নিয়েই তো প্ল্যাটফর্ম করা হবে। একটা সময় বামপন্থী ক্যাডার ভিত্তিক দল, যেটা প্রত্যেক কলেজে স্কুলে ছিল, সেটা এখন নাই।
প্রত্যেক ইউনিভার্সিটি ছিল, 90-এর দশকেও আমরা দেখেছি বামপন্থীদের পদচারণা খুবই তীব্র ছিল, সেটি এখন অনেক কারণে কমে গেছে। তো স্বাভাবিকভাবেই শক্তিশালী দল বলতে বা কর্মী ভিত্তিক বা ক্যাডার ভিত্তিক পলিটিক্সে ইসলামিস্টদের গুরুত্বটা বেড়ে যাচ্ছে। এটা ভালো না খারাপ সেটা ইতিহাস বলবে, তবে এটার জন্য আমি বর্তমান সরকারকে একেবারে এক্সোনারেট করতে পারবো না। তাদের এই অনুদার নীতির কারণে এই জিনিসটা গুরুত্ব পাচ্ছে, তাদের কাছেও পাচ্ছে, অন্য দলের কাছে। আরেকটা বিষয় জানতে চাই যে আপনারা যে 58টি রাজনৈতিক দল নিয়ে হচ্ছে একটা মোর্চা করলেন সামনে নির্বাচনকে কেন্দ্র করেই মূলত, কিন্তু আপনাদের এই 58টি দলের মধ্যে জাতীয় পার্টি সহ মাত্র 2টি দল নির্বাচন কমিশন নিবন্ধিত। বাকি 56টি দলের প্রার্থীদেরকে আপনারা লাঙ্গলের মধ্য দিয়েই হচ্ছে এক ধরনের পুনর্বাসনের ব্যবস্থা কি করছেন, এমন চিন্তা কি আছে? না, পুনর্বাসন একটা আমাদের 300 আসনে প্রার্থী দিতে গেলে আমরা সবসময় ফেস করি কিছু কিছু আসনে আমরা ভালো ক্যান্ডিডেট পাই না, এটা সবসময় হয়ে আসছে। তো সেক্ষেত্রে এরা একটা সাপ্লিমেন্টারি রোল প্লে করতে পারবে, অথবা জোটের মধ্যে দিয়ে একটা মার্কা হতে পারে এবং কম্প্রোমাইজ হতে পারে, যেখানে লাঙ্গল থাকবে সেখানে জোটের অন্য মার্কা থাকবে না। এটা ভোট আসতে আসতে বোঝা যাবে। বাট আমি আপনাকে যেটা বললাম যে গণতন্ত্র মানেই তো ভোট, গণতন্ত্র মানেই প্ল্যাটফর্ম, গণতন্ত্র মানেই আলোচনা। যুক্তফ্রন্ট হয়েছিল 1954 সালে হয়েছিল বলেই কিন্তু পরবর্তী পর্যায়ে বাঙালি জাতীয়বাদ স্ট্রং হতে পেরেছিল। যুক্তফ্রন্ট না হলে তো শেরে বাংলার বঙ্গবন্ধু এক প্ল্যাটফর্ম করতে পারতেন না। আমি আপনার কাছে আবার আসবো, তার আগে একটু রতন ভাইয়ের কাছে যেতে চাই যে আজকে যে জোট হলো, আমি আপনাদের জোট প্রসঙ্গে পরে আসছি, কিন্তু আজকে যে জোটটি হলো সেই জোটের জায়গা আমরা দেখলাম ধর্মভিত্তিক দলই অনেক বেশি। এমনকি আমি যতদূর জানি হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন আপনি তখন রাজপথের লড়াকু ছাত্রনেতা, এবং সেই সময় 8ম সংশোধনী ইসলামকে রাষ্ট্রধর্ম করা এই বিষয়ে আপনারা সোচ্চার ছিলেন। এবং আজকে আবার এত বছর পরে এই যে এরশাদ সাহেব হচ্ছেন, এই যে একটা জোট করলেন, আপনাদের মূল্যায়নটা কি? রাজনীতিতে জোট একটা মানে রাজনীতির অনুষঙ্গ বলেই আমরা বলতে পারি যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে জোট প্র্যাকটিস অনেক আগে থেকে হয়ে আসছে। এই জোটের দুটো আমরা বলি দৃষ্টিভঙ্গি আছে। একটা হলো একটা গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার লক্ষ্যে যারা যারা গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে আসতে চায় তাদের নিয়ে জোটবদ্ধ হওয়া, আর হচ্ছে ক্ষমতাকে মানে গ্র্যাব করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতায় থাকবার জন্য এক ধরনের জোট প্র্যাকটিস করা, যেটাকে অনেক সময় আমরা বলি যে নির্বাচন কেন্দ্রিক জোট, আর হলো গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রিক জোট। আপনি যে এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেছেন, হ্যাঁ, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়ার একটা স্বপ্ন নিয়ে, যে সমাজের সর্বস্তরে একটা গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো, শোষণমূলক এই সমাজ ব্যবস্থার বিপরীতে একটা শোষণহীন সমাজের আকাঙ্ক্ষা তৈরি করা, সমাজের মেহনতি মানুষদের পাশে দাঁড়ানো। যেমন ধরুন এই যে আজকে যে জোটটা হলো, সেই জোটের কিন্তু মূল উদ্দেশ্যের মধ্যে ছিল যে সামনে নির্বাচন, কিন্তু আমরা যে সিপিবির সঙ্গে আমাদের যে জোটটা, সেটা হাওড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বলুন, আর শিক্ষার হেফাজতিকরণ বলেন তার বিরুদ্ধে বলুন, অথবা নন এমপিও শিক্ষকদের তাদের এমপিওভুক্ত করার আন্দোলনে সহযোগিতা করা বলুন, অথবা গ্রাম পুলিশদের তাদের বেতন ভাতাটা বাড়ানোর প্রশ্নটা বলুন, কিংবা গার্মেন্টস শ্রমিকদের তাদের ন্যায্য মজুরিটা যেন হয় সেটার কথা বলুন, অথবা সমাজে এবং যে নারীর প্রতি যে এক ধরনের সহিংসতা চলছে সেখানে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার কথা বলুন। সব কিছুতেই কিন্তু তারা কিছু না কিছু ভূমিকা পালন করছে। আজকে যে জোটটা হলো সেই জোট কিন্তু তারা বলে দিয়েছে, তারা এই ক্ষেত্রে রাগঢাক কিছু করেনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে দুইটা জিনিস হতে পারে, একটা হলো নিজেদের শক্তিভিত তৈরি করা, অথবা তার একটা বার্গেনিং পাওয়ার তৈরি করা, যাতে আওয়ামী লীগের কাছ থেকে ভবিষ্যতে নির্বাচনে যদি কোনো সমঝোতা করতে হয় তাহলেও হোসেন মোহাম্মদ এরশাদ যেন একটা বার্গেনিং পাওয়ার তৈরি করতে পারেন সেটা করা। কারণ গত নির্বাচনের সময় তার তিক্ত অভিজ্ঞতা আছে, একবার সিএমএসে যাওয়া, আবার সিএমএস থেকে ফিরে আসা, একবার জোটে থাকবো একবার থাকবো না, এই ধরনের বহু কিছু তাকে করতে হয়েছিল। তিনিও এখন চিন্তা করেছেন যে তার একটা শক্তিভিত লাগবে। এবং এক্ষেত্রে দেখুন 8ম সংশোধনী যখন করেছিল তখন আমরা বলেছিলাম যে রাষ্ট্রটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান, ব্যক্তির ধর্ম থাকতে পারে কিন্তু রাষ্ট্রের তো আসলে ধর্ম হয় না, রাষ্ট্র তো সবার কাছে নিরপেক্ষ থাকবে। যেমন সূর্যের আলো, সে হিন্দুর গায়ে পড়ে, মুসলিমের গায়ে পড়ে, সূর্যের আলো সে কালো সাদা সবার উপরেই পড়ে। সূর্যের আলো যেমন প্রকৃতির একটা শক্তি, তেমনি একটা নিরপেক্ষ শক্তি হিসেবে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাগরিক যারা সবাই নাগরিক সুরক্ষা পাবে, একটা গণতান্ত্রিক চর্চার পরিবেশের মধ্যে থাকবে, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, তার মজুরির অধিকার, সেগুলো নিয়ে কথা বলবে। যে কারণে আমরা দেখেছিলাম, দেখুন সেই সময় দুটো ঘটনা ঘটেছিল। পাকিস্তান যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, সেই পাকিস্তানে কিন্তু ছুটির দিন হচ্ছে রোববার, কিন্তু আমাদের এখানে মানুষের ধর্মীয় আবেগটাকে কাজে লাগাবার জন্য এরশাদ ছুটির দিন করলেন শুক্রবার, হ্যাঁ শুক্রবার করলেন, তারপর রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। আমরা বললাম পাকিস্তান নামক রাষ্ট্রটাও কিন্তু ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছিল। কেন? যে পৃথিবীর কোথাও ধর্মভিত্তিক কোনো রাষ্ট্র নাই,
যদি থাকতো তাহলে সৌদি আরব সহ একদম মিশর পর্যন্ত এই পুরো অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো তারা মিলে একটাই রাষ্ট্র হতো, মুসলমানদের রাষ্ট্র। কিংবা আমরা যদি বলি কোরিয়া, জাপান, চীন, তারা সবাই বৌদ্ধ ধর্মের, তারা সবাই একটা রাষ্ট্র হতে পারতো। কিংবা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, তারা খ্রিস্টান ধর্মে, তারা একটা রাষ্ট্র হতে পারতো। কিংবা নিদেন পক্ষে ভারত এবং পাশে নেপাল, তারা হিন্দু ধর্ম হলে হিন্দু ধর্মের রাষ্ট্র হতে পারতো। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয় নাই। রাষ্ট্র হয় একটা ভৌগোলিক সীমারেখা, জনগণ, অর্থনৈতিক জীবনধারা, একটা সাংস্কৃতিক চর্চা, সব মিলিয়ে। এই জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একটা কথা বলা হয়েছিল যে ধর্মান্তরিত হওয়া যায় সহজেই, কিন্তু ভাষান্তরিত অত সহজে হওয়া যায় না, সংস্কৃতিটা অত সহজে বাদ দেওয়া যায় না। যেন দেখবেন যে সৌদি আরবের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান এবং বাংলাদেশের মুসলমান ধর্মে মুসলমান, কিন্তু তাদের সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। এই বিষয়গুলো রাজনীতিটা একটা বড় বিষয় হিসেবে ছিল বলে আমরা বলেছিলাম যে ধর্ম হচ্ছে বিশ্বাসের ব্যাপার, রাষ্ট্র হচ্ছে জীবন এবং সমাজটাকে দেখবার একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে। ফলে এই রাষ্ট্রের সঙ্গে ধর্মকে আপনারা মেশাবেন না। তাতে ধর্মের আবেগকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু মানুষের মূল্যবোধটা মরে যায়। যে কারণে দেখবেন আইয়ুব খান এত ধর্মের কথা বলেছেন, কিন্তু আইয়ুব খানের ব্যক্তিগত জীবনের কত কথা মানুষ জানে। কিংবা আমরা যদি দেখি এরশাদ সাহেব, তিনি রাষ্ট্রধর্মের কথা বলেছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন কিংবা সামাজিক জীবনে তার সেই ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। আমরা যে বলেছিলাম যে ধর্মীয় বিশ্বাসটাকে যদি রাজনীতিতে ব্যবহার করেন, তাহলে রাজনীতির যে গণতান্ত্রিক চেতনা, যাচাই বাছাই করার চেতনা, গ্রহণ বর্জন করার জায়গা, সেটা নষ্ট হয়ে যায়। কারণ ধর্ম তো আপনি বর্জন করতে পারবেন না। যদি বলতে তুমি কি ধর্ম মানো না, সেই কারণে সেই জায়গায় দেখুন ওখানে যখন হিন্দু ধর্মীয় লীগ আছে, এখন ওখানে মুসলিম লীগ আছে, এই দুইটা তাহলে কিভাবে মিলবে? ওখানে দুইজনের তো রাজনীতির ভিত্তি হচ্ছে সেখানে ধর্ম, তাহলে তো মিলবে না। যদি দুইজনের রাজনীতির ভিত্তিটা হতো যুক্তি, তাহলে তো তারা মিলতে পারতেন। দুইজনের রাজনীতির ভিত্তিটা যদি বিজ্ঞান হতো, তাহলে তারা মিলতে পারতেন। যে প্যারাসিটামল আপনি খেলেও আপনার মাথা ব্যথা সারবে, আমি খেলেও মাথা ব্যথা সারবে। কিন্তু কোন দোয়া পড়ে ফু দিলে আপনার মাথা ব্যথা সারবে, আর কোনটা মানে পানি পড়া খেলে আপনার মাথা পড়া সারবে, এটা তো আপনি একমত হতে পারবেন না। ফলে রাজনীতিতে যখনই ধর্ম নিয়ে এসছে, আমরা নিশ্চিত যে এই জোটটা নিদেন পক্ষে একটা আগামী নির্বাচনে একটা বার্গেনিং করার জন্য একটা বড় জোট। এরশাদের আমলে একটা বড় জোট হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, ৮৮ দলের সম্মিলিত বিরোধী দল, সেই রকম একটা বিরাট একটা জোট হচ্ছে। এই জোটটা তার বার্গেন করবে, সুইং করবে যে কার সঙ্গে তারা বার্গেন। ইতিমধ্যে যেটা আপনি দেখেছেন যে 22 দলীয় যে জোটটা, যেটা নাজমুল হুদা যেটা করলেন, সে নাজমুল হুদা নিজেই এবার এখান থেকে তিনি বিএনএফ থেকে তিনি বেরিয়ে গেলেন, অথবা তাকে বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে এখানে, এবং তারা কি বলল যে এই জোটটা বিএনএফ কে আওয়ামী লীগ ঠিক পছন্দ করছিল না, বিএনএফ বিশ্বাস করতে পারছিল না বলে তারা নাজমুল হুদাকে ওখানে বাদ দিয়েছে। তার মানে বাকি 22 জন বলছেন তারা আওয়ামী লীগের প্রতি একটু বিশ্বস্ত থাকতে চান, অথবা আওয়ামী লীগের বিশ্বাস হারাতে চান না। আবার তারা এরশাদ সাহেবের সঙ্গে মিলে আবার একটা জোটও করছেন। তাহলে এটার পরিণতিটা কি হবে? যেটা শামীম ভাই বলেছেন ঠিকই, যে তারা একটা বড় প্ল্যাটফর্ম করবেন, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা যে কোন দিকে ট্রেনে যাত্রা শুরু করবে সেটা কিন্তু নিশ্চিত নয়। আচ্ছা, রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আবার আসবো একটা বিরতির পরে। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরে আসবো এবং আপনারা অংশ নিতে পারবেন, টেলিফোনে আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারবেন। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। দর্শক, আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আলোচনায়। যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে আমি আবার যেতে চাই যে বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট, ওদিকে গণতান্ত্রিক বাম মোর্চা আছে, সিপিবি বাসুদের আলাদা একটা ঐক্য আছে। এই জায়গায় এই যে আপনাদের নতুন ঐক্য, এই ঐক্যটা মানে নির্বাচনী ঐক্য বোঝাই যায়, আপনারা যা কিছুই বলেন না কেন, কিন্তু জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপনারা কি আদৌ কোনো কাজ করবেন বা কোনো কর্মসূচির দিকে যাবেন, নাকি নির্বাচনকে ঘিরেই আগানোর চেষ্টা করবেন? না, যে কোনো পলিটিক্যাল পার্টির ডেফিনিশনটাই হচ্ছে সে তার আদর্শ, সে তার ভিত্তি, তার লক্ষ্য উদ্দেশ্য ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে। সেটা ক্ষমতায় যেতে পারে একটা দল, সব দল তো আর পারে না, বা দুটো দল পারে, তিনটা দল পারে, কিন্তু লক্ষ্য কিন্তু আলটিমেটলি ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। তার আগে আস্থা অর্জনের একটা ব্যাপার থাকে, আস্থা অর্জনের একটা ব্যাপার থাকে। এখানে আমাদের এই যেটা বললাম যে বাংলাদেশে এর আগে খুব বেশি এমন প্ল্যাটফর্ম হয়নি যেখানে হিন্দু লীগ বা হিন্দু জোট আবার ইসলামিক দল এক টেবিলে বসে একটা মোর্চা করেছে, বহুত্ববাদকে আমরা যেটা বলি। এখন রাষ্ট্রীয় ক্যারেক্টার নিয়ে একটা আলোচনার বিষয় আছে যে রাষ্ট্র কি ধর্মনিরপেক্ষ ক্যারেক্টার থাকবে, রাষ্ট্র যা হবে পলিটিক্যাল পার্টিতে তাই হতে হবে।
ধর্ম নিরপেক্ষতার জায়গা থেকে কিন্তু আপনারাই সংবিধানকে একেবারেই সরিয়ে দিয়েছেন। না, এর আগেও ধর্মনিরপেক্ষতা ছিল না। এটা আপনি বলছেন জাতীয় পার্টিকে ব্লেম করে সবাই, কিন্তু আপনি ফ্রাঙ্কলি একটা জিনিস চিন্তা করেন, অষ্টম সংশোধনীর আগে অনেকগুলো ঘটনা আছে, আমি সেটা আপনাকে একটু বলি খুব সংক্ষেপে। একটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর একটা মাত্র দেশ যেটা কিন্তু মুসলিম কান্ট্রি হয়ে মুসলিম কান্ট্রির বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। পাকিস্তানরা যখন আমাদেরকে মেরেছে তখন কিন্তু তারা চিন্তা করেনি যে মুসলমান মারছে, আবার আমরা যুদ্ধ করেছি তখন ভাবিনি যে মুসলমানদের সাথে যুদ্ধ করছি। এই ক্যারেক্টারটা আমাদের নিয়েই কিন্তু জন্ম হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কিছু বাস্তবতার কারণে, তার মধ্যে একটা হচ্ছে পাকিস্তানের প্রচুর আটকে পড়া বাঙালির কারণে, উনি খুব দ্রুত মুসলিম কান্ট্রিগুলো এবং পাকিস্তানের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করলেন। জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে নিয়ে আসলেন 74 সালে, এবং তাকে রিসিভ করতে এয়ারপোর্টে প্রচুর লোক আসছিল, পুলিশ লাঠিচার্জ করে লোক সরাতে হয়েছে। অনেকে বলে বঙ্গবন্ধু হত্যার বীজটা ওখানে গঠিত হয়েছে, যারা বঙ্গবন্ধু হত্যা করতো তারা ওই ঘটনায় মানে জুলফিকার আলী ভুট্টো আসার পরে জনসমাগম দেখে তারা উৎসাহিত হয়েছে। বঙ্গবন্ধু আরেকটা জিনিস করতে পারতেন, সেটা হচ্ছে সংবিধানে একটা চমৎকার জিনিস নিয়ে আসছেন, ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, ইউনিফর্ম এডুকেশন সিস্টেম, একমুখী শিক্ষা, যেটা এটা 72 সাল থেকেই ইমপ্লিমেন্ট হওয়া উচিত ছিল। সেটা অনেক বাস্তব কারণ আছে, এক্স্যাক্টলি সেটা হয়নি। তখনই মাদ্রাসা এবং মাদ্রাসার মধ্যে বিভিন্ন ভাগটা নিয়েই দেশ অগ্রযাত্রা শুরু করলো। দেন জিয়াউর রহমানের ক্ষমতা আসলেন, এবং স্ট্যাটিস্টিক্যালি আমি দেখেছি জিয়াউর রহমান আসার পরে প্রথম এক বছরে মাদ্রাসার সংখ্যা হু করে বাংলাদেশে বাড়ে, বহুগুণ বেড়ে যায়। তারপরে যখন এরশাদ স্যার আসলেন, বাইডেন আপনার ওই ঘড়ির কাঁটা পিছানোর ইচ্ছাও স্যারের ছিল না, সম্ভবও ছিল না। আরেকটা ব্যাপার হচ্ছে, গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, জনগণ যদি চায় রাষ্ট্রধর্ম ইসলাম হবে, এটাতে কারো কিছু করার নেই। সাকসেসিভ প্রত্যেকটা গভর্নমেন্টই এটাকে সমর্থন দিয়েই গেছে। আর সম্প্রতি তো হাইকোর্টে বলে দিয়েছে যে রিট একটা করা ছিল 88 সালে, যে এটা বাতিল হয়ে যাবে। এখন ধর্মের ভিত্তিতে যখন আপনি একটা রাজনীতি করবেন, তখন কিন্তু ওখানে ধর্মটা থাকে না, ধর্মের রাজনৈতিক তত্ত্বটা থাকে। আপনি যখন মার্ক্সবাদের ভিত্তিতে একটা রাজনীতি করবেন, তখন ওটাও একটা তত্ত্ব। আর আপনি যখন ইসলামিক থিওরির উপরে একটা রাজনীতি করবেন, ওটাও একটা রাজনৈতিক তত্ত্ব হয়ে যায়, ইসলামিক রাজনৈতিক তত্ত্ব। এটা সংবিধানে ব্যান না। আরএসএস যে দল ছিল সেটাই বিজেপির মূল স্ট্রেংথ, তারাই এখন ক্ষমতায় আছে ধর্মনিরপেক্ষ ভারতে, রাইট অর রং। তো খুশবন্ত সিং একটা বই আছে, চমৎকার বই, দ্য এন্ড অফ ইন্ডিয়া। খুশবন্ত সিং 2003 সালে একটা প্রেডিকশন করেছেন যে ভারত শুধু ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করা থেকে বিরত আছে না, ইনস্টিটিউশনালি ইনডাইরেক্টলি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলকে উৎসাহিত হচ্ছে সেখানে। এবং ভারতে একটা ঘটনা উনি খুব অ্যানালাইসিস করেছেন, ইন্দিরা গান্ধী যখন উড়িষ্যা একটা মন্দিরে যায়, ইন্দিরা গান্ধীকে সে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, বিকজ তার হাজবেন্ড হিন্দু না। সো এরকম অনেকগুলো ঘটনা যদি দেখেছেন যে ভারতে ইনস্টিটিউশনালি ধর্মনিরপেক্ষতা নাই। উনি বলেছিলেন ভারত এভাবে চললে কিছুদিনের মধ্যে ভারত থাকবে না, কিন্তু ভারত আছে। এটার কারণ হচ্ছে ওখানে ব্যাকআপ ইনস্টিটিউশন গুলো ঠিক আছে, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা, এট দ্য সেম টাইম জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, সব মিলিয়ে আমাদের এখানে এই জিনিসগুলো ভয়ঙ্কর হয়ে যায় এই কারণে যে আমাদের ব্যাকআপ সেফটি নেট ইনস্টিটিউশন গুলো নাই, যে কারণে কোনো জোট হলে আমাদের সুশীল সমাজটা একটু ভয় পেয়ে যাচ্ছে এই জোট কিসের দিকে হচ্ছে। বা যে কোনো একজন দর্শক আছেন আমাদের সাথে। এই দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমি আতিক বলছিলাম গাজীপুর থেকে। জি জি, আমি জাতীয় পার্টির নেতার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে হোসেন মোহাম্মদ এরশাদ যে 70 দলের ঘোষণা করলেন, তাদের মধ্যে নিবন্ধন আছে হাতে গোনা জাতীয় পার্টি সহ 1-2টা দলের। তো এত বড় দল ঘোষণা করে আদৌ কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিবন্ধনবিহীন দল নিয়ে? আচ্ছা, আমরা দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই আলাপগুলি মূলত করছি যে আসলে জোটটার ভবিষ্যৎ না। তারা অনেকেই আমাদের পার্টি থেকে নমিনেশন যদি পেয়ে থাকে, তাহলে তাদের অনেকেই আমাদের পার্টি থেকে আমাদের মার্কা দিয়ে ভোট করবে, সেটা সবসময় হয়ে থাকে। যেমন 14 দলে যারা ভোট করে, ইভেন হাসানুল্লাহ কিনু সাহেব তো নৌকা নিয়ে ভোট করেছেন, এটাতে কোনো তো প্রবলেম হয়নি। তো আরো অনেকেই করেছে। সো এটা একটা অ্যাডজাস্টমেন্টের বিষয়, যেটি আমি বলছিলাম যে ডেফিনেটলি সামনের ইলেকশনে অনেকগুলো সম্ভাবনা আছে। এক বিএনপি ইলেকশনে যাবে কিনা এটা নিয়ে কিন্তু একটা এখনো কিছুটা কনফিউশন আছে। যদি আমরা এই আলোচনা আবার বিএনপি সহ এই আলোচনা আবার আসবো, আমি একটু রাজিকুজ্জামান রতন আপনি আপনার কাছে যেতে চাই যে এই যে আজকে একটি নতুন জোট আত্মপ্রকাশ করলো, এই সময়ে হচ্ছে আবার আরেকটি আলোচনা আছে যে সিপিবি বাসদের সাথে হচ্ছে মাহমুদুর রহমান নাগরিক ঐক্য, ডক্টর কামালের গণফোরাম, ডক্টর বদরুজ্জামান চৌধুরী বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, কাদের সিদ্দিকী সাহেবের, এদের নিয়ে আপনারা একটা নতুন মোর্চা করার প্রক্রিয়া আছেন। কেউ বলছে খুব শিগগিরই এটা হচ্ছে, আবার আপনাদের কেউ কেউ বলছে এটা সর্বোচ্চ নভেম্বর পর্যন্ত যাবে, তার মধ্যে হবে। এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে, আরো কয়েকটি দলের সাথে হয়তো যুক্ত হবে। সেই জোটটা, সম্ভাব্য জোটটা সম্পর্কে একটু জানতে চাই যে একটা নতুন জোট হলো আজকে, আগের 3টা আছে, এই যে আপনাদের আবার আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে, এই নিয়ে যদি একটু আমাদেরকে জানান।
এখানে একটু পরিষ্কার করে বলে নিই যে ওই কাদের সিদ্দিকীর ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয়নি, এক। আর বদরুদ্দোজার ব্যাপারেও আমাদের কোনো আলোচনা হয়নি আমাদের। কারণ আমরা দেখেছিলাম যে হেফাজত যখন ঢাকায় তারা সমাবেশ করে, একজন পানি খাওয়াতে গিয়েছিলেন, একজন তাদের পাশে গিয়েছিলেন। আমরা বলেছিলাম যে তাহলে এরা কোনো রিলায়েবল ডেমোক্রেটিক ফোর্স হিসেবে আর দাঁড়াতে পারে না আর কি। হ্যাঁ, আমাদের একটা বিবেচনা আর কি যে বাংলাদেশে যদি পলিটিক্যাল ফোর্স যদি ধরি, তাহলে 4 ধরনের পলিটিক্যাল ফোর্স আছে। সেটা কি? একটা হচ্ছে যে বুর্জুয়া জাতীয়তাবাদী ধারার মধ্যে, সেখানে যদি বলে আওয়ামী লীগ আছে, তার নেতৃত্বাধীন জোট, বিএনপি তার নেতৃত্বাধীন জোট আছে। আবার আছে কি যে এক ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক একটা জোট আছে। আরটা আছে কিছু লিবারেল অ্যাটিটিউডের লোক আছে, যারা এসেনশিয়ালি বুর্জুয়া ব্যবস্থারই ধারক বাহক, কিন্তু তারা একটা ডেমোক্রেটিক সিস্টেম চায়, তারা আইনের শাসন চায়, তারা অন্তত নির্বাচনটাকে কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে চায়, তারা ধর্মের রাজনৈতিক ব্যবহারটা করতে চায় না, এবং তারা মানে মানুষের ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এগুলোকে রক্ষা করতে চায়। সেরকম কিছু মানুষ আছেন তাদের, অথবা যারা যেমন ধরুন ডক্টর কামাল হোসেনের মতন মানুষরাও আছেন, অথবা সমাজে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দল করেন না, কিন্তু তারা মনে করে একটা ডেমোক্রেটিক সিস্টেম দেশে অপারেট করুক। এরকম মানুষরা, তাদেরকে আমরা বলি লিবারেল ডেমোক্রেটিক ফোর্সেস। আর একটা আছে লেফট ফোর্সেস। লেফট ফোর্সের মধ্যে অনেকগুলো দল আছে, সেখানে সিপিবি বাসদ থেকে শুরু করে আমরা অনেকগুলো দলের দেখতে পাবো। তাহলে আমরা এই 4 ধরনের ফোর্সেস দেখি, যে একটা আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা বুর্জুয়া দল, বিএনপিকে কেন্দ্র করে বুর্জুয়া দল জোট, মৌলবাদী ধর্মভিত্তিক রাজনৈতিক দল জোট, লেফট লিবারেল ফোর্সেস, এবং আমরা তারপর বলছি যে বাম ফোর্সেস। এই যে পলিটিক্যাল ফোর্সেসগুলো সমাজে ক্রিয়া করছে, তাদের কিছু ম্যানিফেস্টেশন হয় কখনো রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে। যেমন রামপাল নিয়ে যখন আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আমরা একটা ভাগ দেখতে পাচ্ছি যে কারা রামপালের পক্ষে আছে, কারা রামপালের বিপক্ষে। যখন তিস্তার পানি বন্টন নিয়ে কথা আছে, তখন একটা আমরা দেখছি যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন অনুযায়ী পলিটিক্যাল দলগুলো তাদের ভূমিকা পালন করছে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি কিংবা বাংলাদেশের 6,70,00,000 শ্রমিকের মজুরিটা কি হবে সেটা নিয়ে দেখবেন, এখানে আবার সবাই একমত হতে পারছে না, একরকম হতে পারছে না। ফলে কোন ইস্যু আসলে কে কি রকম রিয়াক্ট করবে, এটা দেখে বোঝা যায় যে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার অ্যাটিটিউডটা কি। আবার যখন নির্বাচন আসে, তখন নির্বাচনে তারা কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায় সেটার একটা আমরা দেখি, নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের জোট প্র্যাকটিস হয়। তা আমরা আমাদের বামপন্থী দলগুলো তারা বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক বিষয়ে হয়তো আমরা একমত হতে পারবো না, কিন্তু আমরা মনে করি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বাতাবরণ তৈরি করবার জন্য এই যে দ্বিদলীয় পাল্টাপাল্টির যে রাজনীতিটা আছে, এর বাইরে একটা বিকল্প স্রোতধারা তৈরি করা দরকার। সেই স্রোতধারার মধ্যে আমরা লেফট অ্যান্ড লিবারেলকে দিয়ে অগ্রসর হতে চাই। তো সেটার একদম এত ইমিডিয়েটলি হবে এমন নয়, কিন্তু এটা আর্জ, সমাজের মানুষের মধ্যে একটা আকুতি আছে। মানুষ এই সমাজে বলে কি যে টাকা নির্বাচন কি শুধু টাকা নির্বাচন হয়ে যাবে? আমরা যে একটা কথা বলি যে 5টা এম দ্বারা নির্বাচন এখন কুক্ষিগত হয়েছে, মানি, মাসেল, মিডিয়া, ম্যানিপুলেশন এবং মার্কা। শেষ পর্যন্ত মার্কায় গিয়ে থাকে। তাহলে এর বাইরে কোনো সৎ মানুষ কি দাঁড়াতে পারবে না? একজন দর্শক একটু যোগ দিয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দুবাই থেকে বলছি, আশিক। জি, বলছি বর্তমান যে জাতীয় পার্টি একসাথ নতুন যে দলের ঘোষণা দিল, জি, একটা সরকার কি আসলে কি জাতীয় পার্টি ভিন্ন না আওয়ামী লীগের সাথে তারা জড়িয়ে? আচ্ছা, আমরা এই বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আজকে বলেছেন তিনি 14 দলের সাথে যে মহাজোট সেই জায়গাটা থেকে সরে এসেছেন, তিনি নতুন করে আলাদা জোট গঠন করছেন। জি, আপনি আমি যেটা বলছিলাম যে তাহলে এই নির্বাচনকে কেন্দ্র করেও তখন কিন্তু একটা আমরা নির্বাচনকে এই কালো টাকা, ধর্মের রাজনৈতিক ব্যবহার, পেশি শক্তি, কখনো কখনো ম্যানিপুলেশন করা এবং মার্কা নির্ভর, এখান থেকে কোন একটা সৎ মানুষ, ভালো মানুষ সে কি দাঁড়াতে পারবে না নির্বাচনে? আমি এই যে আপনি 5টা এম এর কথা বললেন এবং আপনাদের নির্বাচনী যে প্রক্রিয়াগুলো, আমরা এই নিয়ে কথা বলবো এটা বিরতির পরে। দর্শক, আমরা নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমরা বিরতির পর ফিরে এলাম আমাদের আবার আলোচনায়। রাজিকুজ্জামান রতন, আপনি 5টা এম এর কথা বলছিলেন, এই সাথে আপনি আরো কিছু আপনাদের কর্মসূচির কথা বলছিলেন। বরাবরই আমরা দেখছি যে আপনারা যে বামপন্থীরা আছেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন, তাদের জন্য কাজ করেন, তাদের জন্য জীবন দেন, এবং তারা আপনাদেরকে যে কোনো প্রয়োজনে স্মরণ করেন। কিন্তু ভোটের সময় দেখি ভোটটা কিন্তু আপনাদের বাক্সে যায় না। তো এই যে শিক্ষাটা নিয়ে আপনারা কি এই কারণেই
ধরেন হচ্ছে বাকি যাদের নিয়ে আপনারা ভাবছেন নতুন জোট করা, যারা হচ্ছে একটু বড় বলয় নিয়ে কাজ করেন, বড় বলয় নিয়ে ভাবেন, বা এক সময় আওয়ামী লীগ বিএনপি ছিলেন, নতুন দল করেছেন, এদেরকে সাথে নিয়ে মাঠে নামার কথাটা কি এই কারণেই ভাবছেন আপনারা? যদি তাই হতো তাহলে শুধু এদেরকে কেন, আমরা আরো বড় জায়গায় যেতে পারতাম, সেটা তো যায়নি। এখানে একটা আদর্শগত জায়গা আছে। কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতবার বামপন্থীরা ক্ষমতায় গিয়েছে বা সংসদে গিয়েছে, সিপিবি হোক, ওয়ার্কার্স পার্টি হোক, জাসদ হোক, সব কিন্তু নৌকা মার্কা নিয়ে গিয়েছে। সেটাই, যখন সে নৌকায় উঠেছে তখন সে তো নৌকা যাত্রী হয়ে গেছে, তখন তো সেটা পারের লোক হলো না। ফলে আমরা বলি যে যখন সে তার অবস্থানটাই পরিবর্তন করলো, আমরা নির্বাচনটাকে গণতন্ত্রের একমাত্র বিষয় মনে করি না। আমরা বলি অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হচ্ছে নির্বাচন। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। নির্বাচন থাকলেই একটা দেশে গণতন্ত্র থাকবে এমন যে হয় না, এটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে যেমন আছে, পৃথিবীর দেশে দেশেও আছে। আমেরিকা তো নির্বাচন হয়ে ট্রাম্প নির্বাচিত হলো, কিংবা কয়েকদিন আগে ব্রেক্সিটে তো ভোটের মধ্যে দিয়ে ব্রিটেনের লোকজন ভোট দিল, কিংবা ইন্ডিয়াতেও তো বলে যে ইন্ডিয়া নাকি বৃহত্তম গণতন্ত্রের দেশ। এটা একটা মানে কথাটাও একটা ঠিক নয়। বৃহত্তম ভোটারের দেশ হতে পারে, গণতন্ত্রের তো বৃহত্তম ক্ষুদ্রতর হয় না, কিন্তু বৃহত্তম ভোটারের দেশ। সেই দেশে নরেন্দ্র মোদীর মতন একজন মানুষ ভারতের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারলো। ফলে নির্বাচন হলেই যে সবসময় গণতান্ত্রিক চেতনা বিকশিত হবে এটা যে হয় না, সেটা জার্মানিতেও আমরা হিটলারকে আসতে দেখেছি, ইতালিতেও মুসলিমকে আসতে দেখেছি, এখন তো ট্রাম্প এবং মোদীকেও আমরা দেখছি। ফলে আমরা মনে করি নির্বাচনটা একটা পার্ট, কিন্তু গণতান্ত্রিক সংগ্রামটা হচ্ছে অনেক দীর্ঘ যাত্রা। আমরা বহুদিন নির্বাচনে হয়তো জিততে পারবো না, কিন্তু রাস্তায় থেকে থেকে মানুষের গণতান্ত্রিক চেতনাটাকে যদি বিকশিত করতে না পারি, তাহলে ক্ষমতায় থাকার মধ্য দিয়ে মানুষের মধ্যে বরঞ্চ গণতান্ত্রিক যাত্রা শুরু কিন্তু 1921 আপনাদের। তা ঠিক, তারও অনেক আগে থেকে, আরো অনেক ফরাসি বিপ্লবের সময় থেকে তো গণতন্ত্রের যাত্রা শুরু। সেই স্লোগান উঠেছিল না, সাম্য চাই, মৈত্রী চাই, স্বাধীনতা চাই। আজকে গোটা পৃথিবীতে এত অসাম্য বেড়ে গেল কেন? 8 জন মানুষের কাছে 365 কোটি মানুষের সম্পদ জমা হয়ে গেল। ফরাসি বিপ্লবের সময় সাম্যের স্লোগান ছিল না? ফলে মানুষের স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের সংগ্রামটাও আছে। আমরা সেই স্বপ্ন পূরণের সংগ্রামটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আপনাদের এই সংগ্রামের বিষয়টা আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে এই যে নতুন একটা মোর্চার আলাপ হচ্ছে, বিশেষ করে রতন ভাইদের বাসদ দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে, তাদের সাথে আছে সিপিবি, আরো অনেক পুরনো ইতিহাস। তো এই ওনাদের যে সংগ্রামটা, সেই সংগ্রাম এবং বিশেষ করে আপনাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় 82 থেকে 90, সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন ওনারা। তো এই যে ওনাদের নতুন যে জোটটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটা বাতাসে গুঞ্জন আছে, এটা নিয়ে আপনার কি মনে হয় যে আপনাদের সাথে কি কোনো সমঝোতা বা এরকম কোনো কিছু জায়গায় সম্ভাবনাও আছে কিনা? না, দরজা তো সবার জন্য খোলা। তবে এখানে বাংলাদেশের বামধারাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এটা আমার ব্যক্তিগত অভিমত, প্লিজ কেউ অফেন্ডেড হবেন না। একটা ধারা কম্প্রোমাইজড হয়ে যায় খুব দ্রুত, মন্ত্রী মিনিস্টার হয়ে যায়, এমপি হয়ে যায়। আরেকটা ধারা তাদের অবস্থানে একদম আজকে প্রথম থেকেই তারা মানে তাদের যেটা বিশ্বাস করে সেখানে আছে। বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে বামধারার একটা দুটো বিশাল অবদান আছে। একটা হচ্ছে কলোনিয়াল অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টে তাদের একটা বিশাল ফিলোসফিক্যাল ধারণা তাদের আছে। 30-এর দশকে ইভেন ভগৎ সিং থেকে শুরু করে সবাই, চন্দ্রশেখর আজাদ, তারা সবাই বামপন্থী ছিলেন। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কনসেপ্টটাও বামদাই নিয়ে আসছেন। সেই সময়ও ছাত্রলীগের মধ্যে যে নিউক্লিয়াস ঢুকিয়ে দিয়েছিলেন সিরাজুল আলম খান, বামপন্থী, তারাই কিন্তু স্বাধীন বাংলাদেশের একটা বড় অংশ, মানে যুদ্ধ করা থেকে শুরু করে সবকিছু। 72-এর পরে তারা একটা ধাক্কা খেয়েছে এই দেশে কনসেপচুয়ালি, আওয়ামী লীগের কাছেই খেয়েছে আমি বলবো, এবং ডিরেলডও হয়েছে। কারণ তাদের ধাক্কার ইমিডিয়েট রিয়াকশনটা কখনো জাসদ আন্ডারগ্রাউন্ডে যাওয়া, যুদ্ধ করা একটা 72 সালে এসে, সেখান থেকে তাদের কর্নেল তাহেরের ফাঁসি হয়ে যাওয়া, মানে একটার পর একটা স্টেজ গিয়ে কিন্তু বামধারাটা অনেক বেশি মানে জনগণ থেকে একদিকে সরে গেছে, স্কুইজ হয়ে গেছে। 90 সালেও বামদের অনেক ভোট ছিল, এখন কেন যেন ভোটের রাজ্যে এসে তারা অনেক কমে গেছে। কারণ ভোটের যে মার্কেটটা, এটা অলরেডি অকুপাইড হয়ে গেছে। জিয়াউর রহমান আসলেন, উনি কিছু ক্যারিসমেটিক কাজ করার কারণে একটা ভোটের অংশ ওনার কাছে চলে গেল। এরশাদ স্যার আসলেন, ওনার কাছে একটা অংশ চলে গেল। একটা অংশ সবসময় আওয়ামী লীগের কাছে ছিল। হোয়াট ইজ লেফট ফর বাম? বামদের জন্য খুব কম লেফট ছিল, এই জন্য তারা আসলে ভোটের রাজনীতিতে আগাতে পারেনি। এখন আপনি যখন গণতন্ত্রে ভোটের কথা বলবেন, অবশ্যই গণতন্ত্র মানে শুধু ভোট না, গণতন্ত্র ডিসকাশনের মাধ্যমেও হতে পারে। গণতন্ত্র, প্রাচীন ভারতে যে গণতন্ত্র ছিল সেখানে ভোট ছিল না, সেখানে রাজা বসে তার সভাসদদের সাথে আলাপ করতে এবং সেখানে একটা ইন্টারনাল ভোটাভুটি হতো। তো আমরা সেখান থেকে এখন আসছি অ্যাডাল্ট ফ্রান্সিসের যুগে, মানুষের ওয়ান ম্যান ওয়ান ভোট, যে কেউ ভোটে দাঁড়াতে পারবে এবং যে দাঁড়াবে তাকে ভোট দেবে বা দেবে না। এই প্রেক্ষাপটে আসলেই কোনো ছোট দলের বড় কোনো দলের সাথে জোট করা ছাড়া কিছু অর্জন বলতে আমি যেটা বলছি খোলা ভাষায় এমপি হওয়া অথবা মন্ত্রী হওয়া, এইটা এককভাবে আর কারো পক্ষে সম্ভব না।
এবং সেখানে যে বাম দলগুলো কম্প্রোমাইজড হয়ে উঠে গেছে নৌকায় বা অন্য কোথাও, তারা কিছু টিকে যেতে পেরেছে আপাতদৃষ্টি, যেটা মনে হয় বুর্জোয়া রাজনীতিতে টিকে থাকা, সেটা যারা পারেনি তারা সুশীল সমাজের অংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাজনৈতিক কর্মকাণ্ডে তারা কিছুটা পিছিয়ে পড়ছে। তবে হ্যাঁ, এটা আমি বলবো যে কোনো ন্যাশনাল ইস্যুতে তাদের অনেকেরই অবস্থানটা অত্যন্ত সম্মানজনক। অনেক ইস্যুতেই রাজনীতি যারা করে তারা অনেক হেজিটেট বোধ করে, কিন্তু বামপন্থীরা অনেকে হেজিটেট করে না। রামপাল ইস্যু বলেন, তিস্তা চুক্তি বলেন, অনেকেই তিস্তা চুক্তির ব্যাপারে ন্যাচারালি আমি আওয়ামী লীগের কাছে আমি খুব হেজিটেড রিয়াকশন দেখছি। তাদের রিয়াকশনটা কিন্তু খুব বোল্ড না, আওয়ামী লীগ বোল্ড হিসেবে ন্যাচারালি, বা জাতীয় পার্টিও খুব বোল্ড দিতে পারেনি, কিন্তু যেটা বামপন্থীরা অনেকে দেওয়ার চেষ্টা করছে। তো তাদের গুরুত্বটা অবশ্যই আছে। ভয়েস মাস্ট বি দেয়ার, অমর্ত্য সেনের ভাষায়। এই ভয়েস রাখার ক্ষেত্রে বামের সুশীল বামটা, বা আমি যেটা বলবো আদর্শিক বাম, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ভোট হলেই দেখা যাচ্ছে তারা ভোট পাচ্ছে না। এটার কারণ অনেকগুলো আছে। একটা হচ্ছে অরুন্ধতী রায় বলেছে যে এই উপমহাদেশে ভোটাররা একটা, বা রাজনৈতিক দলগুলো একটা অভ্যন্তরীণ পরাধীনের মধ্যে থাকে, যেটা ওই 5M বললেন রতন ভাই, টাকা, মাসেল এন্ড অল দিস থিং, সবকিছুতে গিয়ে বামরা পারছে না। ভোটিং ট্রেন্ড যদি চেঞ্জ করে দেওয়া হয়, প্রপোর্শনেট ভোট করা হয়, তাহলে সমস্ত বাম জোট মিলে যদি একটা পার্সেন্টেজ অফ ভোট পায়, তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকে, তারা আস্তে আস্তে আবার আগাতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি একটু বলছি যে আপনারা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন, আপনাদের মধ্যে এই যে নানান বিভাজন, আলাদা জোট, আলাদা দল, এই সব কিছুর কারণে ওই যে হেফাজত বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছে তারা লাভবান কি হচ্ছে না? না, এটা তো হবেই, কারণ আপনার যেখানে আপনারা একত্রিত হচ্ছেন না কেন? একত্রিত হওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা, সেটা তো আসলে একটা বড় দল ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ সাধারণত কোনো কম্প্রোমাইজ করতে চায় না, ছাড় দিতে চায় না, যেটা আমরা ফ্রাঙ্কলি বলি। ইভেন আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ ভোটে 90% ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের, পৌরসভা 90%, সবকিছু 90%। এবং তাদের জোটে যে বামপন্থী দলগুলো আছে তারাও কিন্তু কোনো ইউনিয়ন পরিষদ হতে পারেনি। আমি জানি না কোনো ইউনিয়ন পরিষদ তাদের জোট থেকে হয়েছে কিনা, একজনও হয়নি। কোনো মেয়র হয়েছে কিনা, হয়নি। তো আওয়ামী লীগ, তার সমস্যা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী থাকার কারণে তারা কোনো কম্প্রোমাইজ করতে পারে না, এটা একটা সমস্যা। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনার যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে ভোটাধিকার থাকবে, সেখানে যে কেউ রাজনীতি করতে পারবে, সেটা বাম হোক আর ইসলামিক দল হোক। আপনি যদি বাম থাকে তাহলে তো ডানও থাকবে, আপনি যদি ডান বন্ধ করে দেন তাহলে বামও বন্ধ করতে হবে, দুটোই ওপেন থাকতে হবে, জনগণ ডিসিশন নেবে এবং এখানে একটা কম্পিটিশন হবে। সেখানে প্রবলেমটা হচ্ছে যে আসলে অনেক পড়ালেখা না করে, অনেক কিছু না জেনে আপনি চট করে বাম দল হতে পারেন না। বাম দলে শুধুমাত্র ভোটার হওয়া কঠিন, বাম দলে কর্মী প্লাস ভোটার। বুর্জোয়া দলগুলি থেকে রাজনীতি চর্চার দরকার নেই? না, অবশ্যই দরকার আছে। আমি সেটা খুব, আমরা কিছুদিন আগে যুব সংগতি কক্সবাজারে একটা বিশাল আমরা লিডারশিপ ওয়ার্কশপ করলাম, অত্যন্ত প্রয়োজন। যেটা আজকে ওবায়দুল কাদের বলছে কাউয়া, ফার্মের মুরগি বা অন্য কিছু দুঃখ থেকে বলছে, এটার কারণ বটম লাইনে রাজনৈতিক চর্চা একদমই নাই। সেক্ষেত্রে বাম দলগুলো কিছু মডেল দ্বারা করাতে পারে, যে এক্সিস্টিং দলগুলোকে আমরা কিভাবে এডুকেট করতে পারি, আদর্শিক দল করতে পারি, যেটা টু বি অনেস্ট ইসলামিক দলগুলোতে কিন্তু হয়। আমি যতটুকু জানি জামাত ইসলামী যারা করে তাদের রিলেটেড বইপত্রগুলো নিয়মিত পড়তে হয় একদম কোটা বেসিসে, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে কিন্তু কোটা বেসিসে কোনো বই পড়তে হয় না। তো আমাদের জাতীয় পার্টি আমরা অনেকেই করি, আমরা অনেকেই কিন্তু এরশাদ স্যারের সব উন্নয়ন সম্পর্কে নিজেরাই জানি না, বা যারা আওয়ামী লীগ করে তারাও অনেকে জানে না, বিএনপি করে তারাও জানে না। তো সেখান থেকে আমাদের যদি রাজনৈতিক চর্চাটা বড় দলগুলোতে আমরা আনতে পারি, সেখানেও বাম দলদের একটা অ্যাডভান্টেজ আসবে, কারণ তখন ভোটাররা যাচাই বাছাই করতে পারবে যে এই লোকটা অনেস্ট, এই লোকটা এডুকেটেড, এই লোকটা ভিশনারি। এই ভিশনারি জিনিসটা, কে ভিশনারি কে ভিশনারি, যাচাই বাছাই করার সুযোগই তো এখন ভোটারের নাই। ভোটার এখন পরিচিত মার্কা চেনে। আমরা একটু আবারও বিরতিতে যাব, আমরা বিরতির পর আবার ফিরবো রাজিকুজ্জামান রতন আপনার কাছে। দর্শক, আমরা নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে সাম্প্রতিক রাজনীতির চর্চা, এই যে বিষয়গুলো নিয়ে, এবং আমরা আপনার কাছে শেষ পর্যায়ে যে অংশটা আমরা ছিলাম, যে বামপন্থীদের আস্থার জায়গাটা, মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তারা আসছে না, এই জায়গাটা হচ্ছে ভাঙার জন্য আসলে আপনারা কি করছেন? এখানে দুটো জিনিস দরকার। যেমন ধরুন, এই তো আগামী 1 মাস পর একটা বাজেট হবে, এই বাজেট প্রায় 4 লক্ষ কোটি টাকার উপর বাজেট হবে। এই বাজেটের টাকাটা কোত্থেকে আসবে, টাকাটা ব্যয় হবে কোথায়, কোনো আলোচনা কি হবে? দল হিসেবে তো আওয়ামী লীগ অনেক বড়, বিএনপি অনেক বড়, এই আলোচনার মধ্যে কিন্তু কেউ যাবে না। ফলে পলিটিক্স আছে উইদাউট পলিটিক্যাল এডুকেশন। এক সময় এই জন্য বলা হতো যে পলিটিক্স উইদাউট এডুকেশন ইজ এ হিপোক্রেসি উইদাউট লিমিটেশন। মানে এটা এমন ধরনের প্রতারণা জনগণের সামনে, যেমন উন্নয়নের একটা প্রতারণা আছে, তো উন্নয়নের সুফল কে পায়, উন্নয়নের দুর্ভোগ কে বহন করে। এইটা জনগণকে শিক্ষিত করে তোলার নামই তো রাজনীতি করা।
আমরা বামপন্থীরা সেই রাজনীতিটা করতে করতেও মানুষের কাছে যখন যেতে চাই, মানুষ তখন মাঝে মাঝে বলে যে আমরাও আমাদের ভোটটা কোথায় দেব, একটা পাত্র পেতে চাই। যে কারণে আমি বলেছিলাম যে সমস্ত বামপন্থীরা আসেন, আমরা একটা জায়গায় দেখি বাংলাদেশের সুপ্ত বামদেরকে পছন্দ করা লোক, এবং যারা একটু গণতন্ত্রকে পছন্দ করেন অথবা যারা একটা লিবারেল অ্যাটমসফিয়ার চান, সেই মানুষরা কিন্তু একেবারে কম না। তারাও তাদের ভোটটা যে দেবেন, কাকে দেবেন, আমরা এরকম একটা লেফট অ্যান্ড লিবারেলের একটা প্ল্যাটফর্মের কথা ভেবেছি, যে প্ল্যাটফর্মটা হলে মানুষ মনে করবে যে এদেরকে অন্তত আমার ভোটটা দেয়া যায়। কিন্তু যেই জায়গাগুলোতে আপনাদের প্রার্থী থাকে সেখানে তো আবার ভোটাররা বলেন যে সবচেয়ে যোগ্য প্রার্থীটা আপনার, তারই যাওয়া উচিত, কিন্তু তাকে ভোট দিলে আমার ভোটটা তো পচবে। সেটাই, ওটা ভোট পচার কথা বলে, আসলে সে নিজে যে পচে যাচ্ছে কিংবা একটা পচা মানুষকে ভোট দিচ্ছে এটা সে বিবেচনা করে না। সে কারণে আমরা একটা বিকল্প কথাও আবার আলোচনা নিয়ে এসেছি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের এইটা যদি করা যায় তাহলে কিন্তু মানুষ ভোটটার পচবে বলবে না, সে মনে করবে আমার ভোটটা একটা পক্ষে আমি দিয়েছি। আমি ভোট পচানোর ওই তত্ত্বের কারণে নিজেকে কি পচাবো অথবা একটা পচা লোককে কি সংসদে পাঠাবো? আমি নিশ্চিত জানি যে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, যে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, যে অন্যের জায়গা জমি দখল করার সঙ্গে যুক্ত, যে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে, তাকে কি আমি পার্লামেন্টে পাঠাবো? তারাই আমার আইন প্রণয়নকারী সংস্থার সদস্য হবে? নাকি অন্তত আমার একটা ইন্টিগ্রিটি আছে, আমার একটা ভোট যে কোনো লোক পেতে পারে না, আমার ভোটটাও একজন ভালো লোককে আমি দেব। এই যদি মর্যাদাবোধ আবার ভোটারদের মধ্যে তৈরি করা না যায়, ভোটাররা যদি দরিদ্র ভোটাররা শাড়ি লুঙ্গির জন্য ভোট বিক্রি করে, আর যারা মধ্যবিত্ত ভোটাররা তারা অসহায় হয়ে ভোট দিলে তো পাশ করবে না, তাই যে পাশ করবে সেই দিকেই যাব, এই বিবেচনা থেকে যদি ভোট দেয় তাহলে দেশে ভোটতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমরা এই জন্য মনে করি যে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ভোট দানের পরিবেশ তৈরি করা, ভোট দেয়া, তার মধ্য দিয়েও তো একটা গণতান্ত্রিক সিস্টেম দাঁড়াতে পারে। সেটার জন্য একটা আন্দোলন করতে হবে যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করতে হবে, নির্বাচনকে ধর্মীয় রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করতে হবে, নির্বাচন কমিশনকে তার যথাযোগ্য ভূমিকা পালন করার জায়গায় নিয়ে যেতে হবে এবং একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করাতে হবে। এগুলো যদি করতে পারি তখন কেউ আর মনে করবে না আমার ভোটটা নষ্ট হয়ে গেল, সে মনে করলো আমার ভোটটা যোগ্য জায়গায় গিয়েছে, আমার ক্যান্ডিডেট হয়তো পাশ করে নাই কিন্তু আমি অপাত্রে আমার ভোটটাকে দেই নাই। এই বোধটাও জনগণের মধ্যে তৈরি করার জন্য আমরা একটা গণতান্ত্রিক মুভমেন্টের অংশ হিসেবে নির্বাচনটাকে দেখতে চাই। নির্বাচনের জন্যই সবকিছু করা তা নয়, গণতান্ত্রিক মুভমেন্টের অংশ হিসেবে কখনো নির্বাচন আসবে, কখনো আন্দোলন আসবে। যখন রামপাল নিয়ে কথা বলছি আমরা, তখন কি আমরা ভোটের কথা চিন্তা করি নাই? তখন আমরা 30 বছর পরে বাংলাদেশের প্রজন্ম কেমন থাকবে সেটা নিয়ে আমরা ভাবছি। যখন পানি বন্টনের কথা নিয়ে বলছি তখন ভোটের কথা আমরা বলছি না। এই বাংলাদেশটা কি পানির দেশ, এটা মরুভূমির দেশে পরিণত হয়ে যাবে, সে ব্যাপারে কেউ কি থাকবে না, কেউ কি কথা বলার থাকবে না? আমরা এই ভাবটা তৈরি করতে চাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখছিলাম মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে টকশো দৃষ্টিকোণ। আমরা আবারও আগামীকালকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব এবং আজকের অনুষ্ঠানটি আপনারা আগামীকাল সকাল 6:30 দেখতে পারবেন মোহনার পর্দায়, এবং আগামীকাল রাতে আমরা একই সময় আসব অন্য অতিথি নিয়ে, অন্য বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন।